গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আজ থাকছে এর 11তম পর্ব। সকলে আবার হাসিয়া উঠিল। এতগুলি তরুণীর মুখে সরল হাসিতে দিনমানি যেন পূর্ণিমার জ্যোৎস্না ফুটিয়া উঠিয়াছে। সন্ধ্যার পূর্বেই একদল তরুণ তরুণী বাহারের দিকে রওনা হইল। তাহাদের পিছু পিছু আমরাও গেলাম। সে এক প্রকাণ্ড শোভাযাত্রা। পূর্ব দিকে নাওয়াদা লক্ষ্মীপুরার সীমানায় ঝঞ্ঝরি পাহাড়, যে পাহাড়ের নিচে মিছি নদী উত্তর বাহিনী হইয়াছে, সেই পাহাড়ে বনশীর্ষে পূর্ণচন্দ্র উঠিতেছে। একদিকে নিচু উপত্যকা, বনে বনে সবুজ, অন্যদিকে ধনঝরির শৈলমালা। মাইলখানি খাটিয়া আমরা পাহাড়ের পাদদেশে আসিয়া পৌঁছিলাম। কিছু দূর উঠিতে একটা সমতল স্থান পাহাড়ের মাথায়। জায়গাটা ঠিক মাঝখানে একটা প্রাচীন পিয়াল গাছ, গাছের গুড়ি ফুল ও লতায় জড়ানো। রাজা দব্র বলিলেন, এই গাছ অনেককালে পুরনো, আমি ছেলেবেলা থেকে দেখে আসছি। এই গাছের তলায় ঝুলনের সময় মেয়েরা নাচে। আমরা একপাশে তালপাতার চেটাই পাতিয়া বসিলাম। আর এই পূর্ণিমার জ্যোৎস্না প্লাবিত বনান্তস্থলিতে প্রায় 30টি কিশোরী তরুণী গাছটিকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল। পাশে পাশে মাদল বাজাইয়া একদল যুবক তাহাদের সঙ্গে সঙ্গে ঘুরিতেছে। ভানুমতিকে দেখিলাম এই দলে পুরোভাগে। মেয়েদের খোপায় ফুলের মালা, গায়ে ফুলের গহনা। কত রাত পর্যন্ত সমানভাবে নাচ ও গান চলিল। মাঝে মাঝে দলটি একটু বিশ্রাম করিয়া লয়, আবার আরম্ভ করে। মাদলের বোল, জ্যোৎস্না, বর্ষা স্নিগ্ধ বনভূমি, সুঠাম শ্যামা, নৃত্যপরায়ণা তরুণীর দল, সব মিলিয়া কোনো বড় শিল্পীর অঙ্কিত একখানি ছবির মতো। তার সুশ্রী একটি মধুর সঙ্গীতের মতো তার আকুল আবেদন। মনে পড়ে দূর ইতিহাসে সোলাঙ্কি রাজকন্যা ও তার সহচারীগণের এমনই ঝুলন নাচ ও গানের কথা। মনে পড়ে রাখাল বালক বাপ্পাদিত্যকে খেলার ছলে মাল্যদানের কথা। আজ কি আনন্দ, আজ কি আনন্দ! ঝুলতো ঝুলনে শ্যামের চন্দ। তার চেয়েও বহুদূরের অতীতে প্রাচীন প্রাচীন যুগের প্রস্তর যুগে ভারতের রহস্যাচ্ছন্ন ইতিহাসের সকল ঘটনা যেন আবার সম্মুখে অভিনীত হইতে দেখিলাম। আদিম ভারতের সংস্কৃতি যেন মূর্তিমতী হইয়া উঠিয়াছে। সরলা পর্বতমালা ভানুমতী ও তাহার সখীগণের নৃত্যে হাজার হাজার বৎসর পূর্বে এমনই কত বন, কত শৈলমালা, এমনইতর কত জ্যোৎস্নারাত্রি, ভানুমতির মতো কত বালিকার নৃত্য চঞ্চল চরণের ছন্দে আকুল হইয়া উঠিয়াছিল। তাহাদের মুখে সে হাসি আজও মরে নাই। এইসব গুপ্ত অরণ্য ও শৈলমালার আড়ালে প্রচ্ছন্ন থাকিয়া তারা তাদের বর্তমান বংশধরগণের রক্তে আজও আনন্দ উৎসবের বাণী পাঠাইয়া দিতেছে। গভীর রাত্রি, চাঁদ ঢলিয়া পড়িয়াছে পশ্চিম দিকে দূর বনের পিছনে। আমরা সবাই পাহাড় হইতে নামিয়া আসিলাম। সুখের বিষয় আজ আকাশে মেঘ নাই, কিন্তু আর্দ্র বাতাসে শেষ রাত্রে অত্যন্ত শীতল হইয়া উঠিয়াছে। অত্র রাত্রে আমি খাইতে বসিলে ভানুমতি দুধ ও পেড়া আনিল। আমি বলিলাম, বড় চমৎকার নাচ দেখলাম তোমাদের। সে সলজ্জ হাসি মুখে বলিল, আপনার কি আর ভালো লাগবে বাবুজি? আপনাদের কলকাতায় ওসব কি দেখে? পরদিন ভানুমতি তাহার প্রতিপ্রতহম রাজা দব্রু মাথায় আমায় কিছু দিয়ে আসতে দিবে না, অথচ আমার কাজ ফেলিয়া থাকলে চলে না। বাধ্য হইয়া চলিয়া আসিলাম। আসিবার সময় ভানুমতি বলিল, বাবুজি, কলকাতা থেকে আমার জন্য একখানা আয়না এনে দিবেন? আমার আয়না একখানা ছিল, অনেকদিন ভেঙে গিয়েছে। 16 বছর বয়সে সুশ্রী নবযৌবনা কিশোরীর আয়নার অভাব, তবে আয়নার সৃষ্টি হয়েছে কাদের জন্যে? 1 সপ্তাহের মধ্যে পুনিয়া হইতে একখানা ভালো আয়না আনাইয়া তাহাকে পাঠাইয়া দিয়াছিলাম। কয়েক মাস পরে ফাল্গুন মাসের প্রথম লবটুলিয়া হইতে কাছাড়ে ফিরিতেছি। জঙ্গলের মধ্যে কুণ্ঠির ধারে বাংলা কথাবার্তায় ও হাসির শব্দে ঘোড়া থামাইলাম। যত কাছে যাই ততই আশ্চর্য হই। মেয়েদের গলাও শোনা যাইতেছে। ব্যাপার কি? জঙ্গলের মধ্যে ঘোড়া ঢুকাইয়া কুণ্ঠির ধারে লইয়া গিয়া দেখি বনছায়া ঝোপের ধারে শতরঞ্চি পাতিয়া 8-10টি বাঙালি ভদ্রলোক বসিয়া গল্পগুজব করিতেছে। 5-6টি মেয়ে কাছেই রান্না করিতেছে। 6-7টি ছোট ছোট ছেলে মেয়ে ছোটাছুটি করিয়া খেলা করিয়া বেড়াইতেছে। কোথা হইতে এতগুলো মেয়ে পুরুষ এই ঘোর জঙ্গলে ছেলেপুলে লইয়া পিকনিক করিতে আসিল বুঝিতে না পারিয়া অবাক হইয়া দাঁড়াইয়া আছি। এমন সময় সকলের চোখ আমার দিকে পড়িল। একজন বাংলায় বলিল, এই ছাদুটা আবার কোথা থেকে এসে জুটলো এই জঙ্গলে? আমরেলু। আমি ঘোড়া হইতে নামিয়া তাদের কাছে যাইতে যাইতে বলিলাম, আপনারা বাঙালি দেখছি, এখানে কোথা থেকে এলেন? তারা খুব আশ্চর্য হইল, অপ্রতিভ হইল। বলিল,
ও, মশাই বাঙালি? কিছু মনে করবেন না, আমরা ভেবেছি। বলিলাম, না না, মনে করবার আছে কি? তা আপনারা কোথা থেকে আসছেন বিশেষ মেয়েদের নিয়ে? আলাপ জমিয়া গেল। এই দলের মধ্যে প্রৌঢ় ভদ্রলোকটি একজন রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর। বাকি সকলে তার ছেলে, ভাইপো, ভাইঝি, মেয়ে, নাতনি, জামাই, জামাইয়ের বন্ধু ইত্যাদি। রায়বাহাদুর কলিকাতা থাকিতে একখানি বই পড়িয়া জানিতে পারেন পূর্ণিয়া জেলায় খুব শিকার মেলে, তাই শিকার করিবার কোনো সুবিধা হয় কিনা দেখিবার জন্য পূর্ণিয়া তাই ভাই মুনসেফ সেখানেই আসিয়াছিলেন। আজ সকালে সেখান হইতে ট্রেনে চাপিয়া বেলা 10টার সময় কাটাইয়া পৌঁছেন। সেখান হইতে নৌকা করিয়া কুশি নদী বাহিয়া এখানে পিকনিক করিতে আসিয়াছেন, কারণ সকলেই মুখে নাকি শুনিয়াছেন লবটুলিয়ায় বোমাইবুড়ি ও ফুলকিয়া বইহারের জঙ্গল না দেখে গেলে জঙ্গল দেখাই হলো না। পিকনিক সারিয়া 4 মাইল হাঁটিয়া মোহনপুরা জঙ্গলের নিচে কুশি নদীতে গিয়া নৌকা ধরিবেন, ধরিয়া আজ রাত্রি কাটিয়া ফিরিয়া যাবেন। আমি সত্যিই অবাক হইয়া গেলাম। সম্বলের মধ্যে দেখিলাম ইহাদের সঙ্গে আছে একটা দোনলা শট গান। ইহাই ভরসা। এই ভীষণ জঙ্গলে ইহারা ছেলে মেয়ে লইয়া পিকনিক করিতে আসিয়াছে। অবশ্য সাহস আছে, অস্বীকার করিব না, কিন্তু অভিজ্ঞ রায় বাহাদুরের আর একটু সাবধান হওয়া উচিত ছিল। মোহনপুরা জঙ্গলের নিকট দিয়ে এদেশের জঙ্গলি লোকেরাই সন্ধ্যার পূর্বে যাইতে সাহস করে না, বন্য মহিষের ভয়ে। বাঘ বার হওয়া আশ্চর্য নয়, বুনো শুয়োর ও সাপের কথা তো নাই। ছেলে মেয়ে লইয়া পিকনিক করিতে আসিবার জায়গা নয় এটা। রায় বাহাদুর আমাকে কিছুতেই ছাড়িবেন না। বসিতে হইবে, চা খাইতে হইবে। আমি এই জঙ্গলে কি করি, কি বৃত্তান্ত? আমি কি কাঠের ব্যবসা করি? নিজে ইতিহাস বলিবার পরে তাহাদিগকে সবশুদ্ধ কাছারিতে রাত্রি যাপন করিতে অনুরোধ করিলাম, কিন্তু তাহারা রাজি হইলেন না। রাত্রি 10টার ট্রেনে কাটারিতে উঠিয়া পুনিয়া আজ রাইতে 12টা পৌঁছিতে হইবে। না ফিরিলে বাড়িতে সকলে ভাবিবে কাজেই থাকিতে অপরাগ ইত্যাদি। জঙ্গলের মধ্যে ইহারা এতদূর কেন পিকনিক করিতে আসিয়াছে তাহা বুঝিলাম না। লবটুলিয়া বইহারে উন্মুক্ত প্রাণান্তর বান্ননি ও দূরে পাহাড়রাজির শোভা, সূর্যাস্তের রং, পাখির ডাক, 10 হাত দূরে বনের মধ্যে ঝোপের মাথায় মাথায় এই বসন্তকালে কত চমৎকার ফুল ফুটিয়া রহিয়াছে, এসবের দিকে ইহাদের নজর নাই দেখিলাম। ইহারা কেবল চিৎকার করিতেছে, গান গাহিতেছে, ছোটাছুটি করিতেছে, খাওয়ার তরিবোধ কিসে নয় সে ব্যবস্থা করিতেছে। মেয়েদের মধ্যে 2টি কলিকাতা কলেজে পড়ে, বাকি 2-3টি স্কুলে পড়ে। ছেলেগুলির মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র, বাকিগুলি বিভিন্ন স্কুল কলেজে পড়ে। কিন্তু প্রকৃতির এই অত্যাশ্চর্য সৌন্দর্যময় রাজ্যে দৈবাত যদি আসিয়াই পড়িয়াছে, দেখিবার চোখ নাই আদৌ। প্রকৃতপক্ষে ইহারাই আসিয়াছিল শিকার করিতে। খরগোশ, পাখি, হরিণ পথের ধারে যেন ইহাদের বন্দুকের গুলি খাইবার অপেক্ষায় বসিয়া আছে। যে মেয়েগুলি আসিয়াছে, এমন কল্পনার লেশ পরিশূন্য মেয়ে যদি কখনো দেখিয়াছি। তাহারা ছোটাছুটি করিতেছে, বনের ধার হইতে রান্নার জন্য কাঠ করে আনিতেছে। মুখে বকুনির বিরাম নাই, কিন্তু একবার কেহ চারিধারে চাহিয়া দেখল না যে কোথায় বসিয়া তাহারা খিচুড়ি রাঁধিতেছে, কোনো নিবিড় সৌন্দর্য ভরা বনানের প্রান্তে। একটি মেয়ে বলিল, টিন কারটা ঠুকবার বড্ড সুবিধে এখানে না, কত পাথরের নুড়ি। আরেকটি মেয়ে বলিল, উফ কি জায়গা, ভালো চাল কোথাও পাবার জো নেই। কাল সারা টাউন খুঁজে বেরিয়েছি, কি বৃষ্টি মোটা চাল। তোমরা আবার বলছিলে পোলাও হবে। ইহারে কি জানে যেখানে বসিয়া তারা রান্না করিতেছে তার 10-20 হাতের মধ্যে রাত্রির জ্যোৎস্নায় পইরা খেলা করিয়া বেড়ায়। ইহারা সিনেমা গল্প শুরু করিয়াছে। পুরিয়া কাল রাত্রে তাহারা সিনেমা দেখিয়াছে, তা নাকি যৎপুরনাস্তি বাজে। এইসব গল্প সঙ্গে সঙ্গে কলিকাতা সিনেমার সঙ্গে তাহার তুলনা করিতেছে। ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে, কথা মিথ্যে নয়। বৈকাল 5টার সময় ইহারা চলিয়া গেল। যাইবার সময় কতগুলি খালি জমার দুধের ও জ্যামের টিন ফালিয়া রেখে চলে গেল। লবটুলিয়া জঙ্গলে গাছপালার তলায় সেগুলি আমার কাছে কি খাপড়াই ছাড়া দেখাইতেছিল। বসন্তের শেষ হইতেই এবার লবটুলিয়া বইহারে গম পাকিয়া উঠিল। আমাদের মহলে রাই সরিষার চাষ ছিল গত বছর খুব বেশি, এবার অনেক জমিতে গমের আবাদ। সুতরাং এই বছর এখানে কাটুনি মেলার সময় পড়িল বৈশাখের প্রথমেই। কাটুনি মজুরদের মাথা যেন টনক আছে, তাহাদের দল এবার শীতের শেষে আসে নাই। এই সময় দলে দলে আসিয়া জঙ্গলের ধারে মাঠের মধ্যে সর্বত্র খুপড়ি বাঁধিয়া বাস করিয়া শুরু করিয়াছে। 2-3 হাজার বিঘা জমির ফসল কাটা হইবে, সুতরাং মজুরও আসিয়াছে প্রায় 3-4 হাজারে কম নয়। আরও শুনিলাম আসিতেছে। আমি সকাল হইলে ঘোড়া বাহির হই, সন্ধ্যায় ঘোড়া পিঠ হইতে নামি। কত নূতন ধরনের লোক আসিতে আরম্ভ করিয়াছে,
ইহাদের মধ্যে কত বদমাইশ, গুন্ডা, চোর, রোগগ্রস্ত সকলের উপর নজর না রাখিলে সেসব পুলিশবিহীন স্থানে একটা দুর্ঘটনা যখন তখন ঘটিতে পারে। দু একটা ঘটনা বলি। একদিন দেখি এক জায়গায় দুটি বালক ও একটি বালিকা রাস্তা ধারে বসিয়া কাঁদিতেছে। ঘোড়া হইতে নামিলাম, জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে তোমাদের? উত্তরে যাহা বলিল, উহার মর্ম এইরূপ। উহাদের বাড়ি আমাদের মহালে নয়, নন্দলাল ওঝা গোলাওয়ালা গ্রামে। উহারা সহোদর ভাই বোন এখানে কাটুনি মেলা দেখিতে আসিয়াছিল, আজই আসিয়া পৌঁছিয়াছে। এবং কোথায় নাকি লাঠি ও দড়ি ফাঁসের জুয়া খেলা হইতেছিল। বড় ছেলেটি সেখানে জুয়া খেলিতে আরম্ভ করে। একটা লাঠি যে দিকটা মাটিতে ঠেকিয়া আছে সে প্রান্তটা দড়ি দিয়া জড়াইয়া দিতে হয়। যদি দড়ি খুলিতে খুলিতে লাঠির আগায় ফাঁস চড়িয়া যায় তবে খেলাওয়ালা খুন রেখে একে পয়সা 4 হিসেবে দেয়া যায়। বড় ভাইয়ের কাছে ছিল 10 আনা পয়সা, সে একবারও লাঠিতে ফাঁস বাঁধাইতে পারেনি। সব পয়সা হারিয়া ছোট ভাইয়ের 8 আনা ও পরিশেষে ছোট বোনের 4 আনা পয়সা পর্যন্ত লইয়া বাজি ধরিয়া সর্বশান্ত হইয়াছে। এখন উহাদের খাইবার পয়সা নাই, কিছু কেনা বা দেখাশোনা তো দূরের কথা। আমি তাহাদের কাঁদিতে বারণ করিয়া তাহাদিগকে লইয়া জুয়া খেলার অঙ্কুস্থানের দিকে চলিলাম। প্রথমে তাহারা জায়গা স্থির করতে পারে না, পরে একটা হরিতকি গাছ দেখায়া বলিল, এরই তলায় খেলা হচ্ছিল, জনপ্রাণী নাই সেখানে। কাছারির রূপসিং জমিদারের ভাইয়ের সঙ্গে ছিল। সে বলিল, জুয়া চোরেরা কি এক জায়গায় বেশিক্ষণ থাকে হুজুর? লম্বা হয়েছে কোন দিকে? বিকালের দিকে জুয়ারি ধরা পড়িল। সে মাইল 3 দূরে একটা বস্তিতে জুয়া খেলিতেছিল। আমার সিপাহীরা দেখিতে পাইয়া তাহাকে আমার নিকট হাজির করিল। ছেলে মেয়েগুলোও দেখিয়া চিনিল। লোকটা প্রথমে পয়সা ফেরত দিতে চায় না, বলে সে তো জোর করিয়া কাড়িয়া লয় নাই, উহারা স্বেচ্ছায় খেলিয়া পয়সা হারিয়াছে। ইহাতে তাহার দোষ কি? অবশেষে তাহাকে ছেলে মেয়েদের সব পয়সা তো ফেরত দিতে হইলই। আমি তাহাকে পুলিশে দিবার আদেশ দিলাম। সে হাতে পায়ে ধইতে লাগিল। বলিলাম, তোমার বাড়ি কোথায়? বালিয়া জেলা বাবুজি। এরকম করে লোককে ঠকাও কেন? কত পয়সা ঠকিয়েছ লোকজনের? গরিব লোক হুজুর, আমায় ছেড়ে দিন এবার। 3 দিনে মোটে 2 টাকা 3 আনা রোজগার। 3 দিনে খুব বেশি রোজগার হয়েছে মজুরদের তুলনায়। হুজুর, সারা বছর এরকম রোজগার কবার হয়? বছরে 30-40 টাকা হয়। লোকটাকে সেদিন ছাড়িয়া দিয়াছিলাম, কিন্তু আমার মহাল ছাড়িয়া সেদিনই চলিয়া যাবার করারে। আর তাকে কোনোদিনও কেউ আমাদের মহলের সীমানার মধ্যে দেখেও নাই। এবার মঞ্চিকে কাটুনির মজুদের মধ্যে না দেখিয়া উদ্বেগ ও বিস্ময় দুইয়ে অনুভব করিলাম। সে বারবার বলিয়াছিল, গম কাটিবার সময় নিশ্চয়ই আমাদের মহলে আসিবে। ফসল কাটার মেলা আসিল, চলিয়াও গেল। কেন যে সে আসিল না কিছুই বুঝিলাম না। অন্যান্য মজুরদের নিকট জিজ্ঞাসা করিয়াও কোনো সন্ধান মিলিল না। মনে ভাবিলাম, এত বিস্তীর্ণ ফসলের মহাল কাছাকাছির মধ্যে আর কোথাও নাই, এককুশি নদীর দক্ষিণে ইসমাইলপুরের দিয়ারা মহাল ছাড়া। কিন্তু সেখানে কেন সে যাইবে অত দূরে, যখন মজুরি উভয় স্থানে একই? অবশেষে ফসলের মেলার শেষ দিকে জৈনিক গাঙ্গোতা মজুরের মুখে মন্ত্রীর সংবাদ পাওয়া গেল। সে মন্ত্রীকেও তাহার স্বামী নকচিরি ভক্তকে চেনে, একসঙ্গে বহু জায়গায় কাজ করিয়াছে নাকি। তাহারই মুখে শুনিলাম, গত ফাল্গুন মাসে সে উহাদের আকবরপুর গভর্নমেন্ট ঘাসমহলে ফসল কাটিতে দেখিয়াছে। তাহার পর তাহারা সে কোথায় গেল সে জানে না। ফসলের মেলা শেষ হইয়া গেল জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। এমন সময় একদিন সদর কাছারির প্রাঙ্গণে নকচিরি ভক্তকে দেখিয়া বিস্মিত হইলাম। নকচিরি আমার পা জড়াইয়া হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল। আরও বিস্মিত হইয়া পা ছাড়াইয়া লইয়া বলিলাম, কি ব্যাপার, তোমরা এবার ফসলের সময় আসুনি কেন? মঞ্চি ভালো আছে তো? কোথায় সে? উত্তরে নকচিরি যাহা বলিল তাহার মোট মর্ম এই, মঞ্চি কোথায় তাহা সে জানে না। খাসমহলে কাজ করিবার সময় মঞ্চি তাহাদের ফেলিয়া কোথায় পালাইয়া গিয়াছে। অনেক খোঁজ করিয়াও তাহার পাত্তা পাওয়া যায় নাই। বিস্মিত ও স্তম্ভিত হইলাম, কিন্তু দেখিলাম বৃদ্ধ নকচিরি ভক্তকে প্রতি আমার কোনো সহানুভূতি নাই। যা কিছু ভাবনা সবই সেই বন্য মেয়েটির জন্য। কোথায় সে গেল? কে তাহাকে ভুলাইয়া লইয়া গেল? কি অবস্থায় কোথায় বা সে আছে? সস্তায় বিলাসদ্রব্যের প্রতি তাহার যে রকম আসক্তি লক্ষ্য করিয়াছি, সে সবের লোভ দেখায় তাহাকে ভুলাইয়া লইয়া যাওয়াও কষ্টকর নয়। তাহাই ঘটিয়াছে নিশ্চয়ই। জিজ্ঞাসা করিলাম, তার ছেলে কোথায়? সে নেই, বসন্ত হয়ে মারা গিয়েছে মাঘ মাসে। অত্যন্ত দুঃখিত হইলাম শুনিয়া।
বেচারি পুত্র শোকে উদাসী হইয়া যেদিকে দু চোখ যায় চলিয়া গিয়াছে নিশ্চয়ই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম, তুলসী কোথায়? সে এখানেই এসেছে, আমার সঙ্গেই আছে। আমার কিছু জমি দিন হুজুর, নইলে আমরা বুড়ো বুড়ি ফসল কেটে আর চলে না। মঞ্চে ছিল, তার জোরে আমরা বেড়াতাম। সে আমার হাত পা ভেঙে দিয়ে গেছে। সন্ধ্যার পর নখছেদি খুপড়িতে গিয়া দেখিলাম তুলসী তাহার ছেলে মেয়ে লইয়া চিনার দানা ছাড়াইতেছে। আমায় দেখিয়া কাঁদিয়া উঠিল। দেখিলাম মঞ্চে চলিয়া যাওয়াতে সেও যথেষ্ট দুঃখিত। বলিল, হুজুর, সব ওই বুড়োর দোষ। গভর্নমেন্টের লোক মাঠে সব টিকে দিতে এলো, বুড়ো তাকে 4 আনা পয়সা ঘুষ দিয়ে তাড়ালে, কাউকে টিকে নিতে দিল না। বললে টিকে নিলে বসন্ত হবে। হুজুর, 3 দিন গেল না, মঞ্চে ছেলেটা বসন্ত হলো, মারাও গেল। তার শোকে সে পাগলের মতো হয়ে গেল, খায় না দায় না, শুধু কাঁদে। তারপর হুজুর, খাসমহল থেকে আমাদের তাড়িয়ে দিলে, বললে বসন্তে তোমাদের লোক মারা গিয়াছে, এখানে থাকতে দেব না। এক ছোকরা রাজপুত মঞ্চের দিকে নজর দিত। যেদিন আমরা খাসমহল থেকে চলে এলাম, সেই রাত্রেই মঞ্চে নিরুদ্দেশ হলো। আমি সেদিন সকালে ওই ছোকরাটাকে খুপড়ির কাছে ঘুরতে দেখেছি। ঠিক তার কাজ হুজুর। ইদানিং মঞ্চে বড় কলকাতা দেখব করতো, তখনই যেন একটা কিছু ঘটবে। আমারও মনে পড়িল মঞ্চি আর বছর কলিকাতা দেখার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল বটে। আশ্চর্য নয়, ধূর্ত রাজপুত্র যুবক সরলা বন্য মেয়েটিকে কলিকাতা দেখাইবার লোভ দেখাইয়া ভুলাইয়া লইয়া যাইবে। আমি জানি এই অবস্থায় এদেশের মেয়েদের শেষ পরিণত হয় আসামের চা বাগানে কুলিগিরিতে। মঞ্চি অদৃষ্টে কি শেষকালে নির্বান্ধব আসামের পার্বত্য অঞ্চলে দাসত্ব নির্বাসন লেখা আছে? বৃদ্ধ নখছেদির উপর খুব রাগ হইল। এই লোকটা যত নষ্টের মূল। বৃদ্ধ বয়সে মঞ্চিকে বিবাহ করিতে গিয়াছিল কেন? দ্বিতীয়, গভর্নমেন্টের ঠিকাদারকে ঘুষ দিয়ে বিদায় করিয়াছিল কেন? যদি উহাকে জমি দেয়, সে ওর জন্য নয়, উহার প্রৌঢ়া স্ত্রী তুলসী ও ছেলে মেয়েগুলোর মুখের দিকে চাহিয়াই দিব। দিলামও তাই। নাড়া বৈহারে শীঘ্র প্রজা বসাইতে হইবে। সদর আপিসের হুকুম আসিয়াছে। প্রথম প্রজা বসাইলাম নখছেদিকে। নাড়া বৈহারে ঝড় জঙ্গল, মাত্র 2-4 ঘর প্রজা সামান্য জঙ্গল কাটিয়া খুপড়ি বাঁধিতে শুরু করিয়াছে। নখছেদি প্রথমেই জঙ্গল দেখিয়া পিছাইয়া গিয়াছিল। বলিল, হুজুর, দিন মানেই বাঘে খেয়ে ফেলে দেবে ওখানে, কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি। তাহাকে স্পষ্ট বলিয়া দিলাম, তার পছন্দ না হয় সে অন্যত্র দেখুক। নিরুপায় হইয়া নখছেদি নাড়া বৈহারের জঙ্গলে জমি লইল। সে এখানে আসা পর্যন্ত আমি কখনো তাহার খুপিতে যাই নাই। তবে সেদিন সন্ধ্যার সময় নাড়া বৈহারের জঙ্গলের মধ্যে দিয়ে আসিতে দেখি ঘন জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গার নিকটে কাশে 2টি ছোট খুপড়ি, একটার ভেতর হইতে আলো বাহির হইতেছে। সেইটাই যে নখছেদির তা আমি জানিতাম না। ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া যে প্রৌঢ়া স্ত্রী লোকটি খুপড়ির বাহিরে আসিয়া দাঁড়াইল, দেখলাম সে তুলসী। তোমরা এখানে জমি নিয়েছ? নখছেদি কোথায়? তুলসী আমায় দেখিয়া থতমত খাইয়া গিয়াছে। ব্যস্ত সমস্ত হইয়া সে গমের ভুসি ভরা একটা চটের গদি পাতিয়া দিয়া বলিল, নামুন বাবুজি, বসুন একটু। ও গিয়েছে লপটুলিয়া, তেল নুন কিনে আনতে দোকানে, বড় ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছে। তুমি একাই ঘন বনের মধ্যে আছো? ও সব সয়ে গিয়েছে বাবুজি, ভয় ডর করিলে কি আমাদের গরিবের চলে? একা তো থাকতে হতো না, কিন্তু অদৃষ্ট যে খারাপ। মঞ্চি যতদিন ছিল জঙ্গলে জঙ্গলে কোথাও ভয় ছিল না। কি সাহস, কি তেজ ছিল তার বাবুজি। তুলসী তাহার তরুণীর শপথটিকে ভালোবাসিত। তুলসী ইহাও জানে এই বাঙালি বাবু মঞ্চের কথা শুনিতে পাইলে খুশি হইবে। তুলসীর মেয়ে সুরতিয়া বলিল, বাবুজি, একটা নীলগায়ের বাচ্চা ধরে রেখেছি, দেখবেন? সেদিন আমাদের খুপড়ির পেছনের জঙ্গলে এসে বিকেলবেলা খসখস করছিল, আমি আর ছুনিয়া গিয়ে ধরে ফেলেছি, বড় ভালো বাচ্চা। বলিলাম, কি খায় রে? সুরতিয়া বলিল, শুধু চিনার দানা, ভুসি আর গাছের কচি পাতা। আমি কচি কেত পাতা তুলে এনে দেই। তুলসী বলিল, দেখো না বাবুজিকে। সুরতিয়া ক্ষিপ্রপ্রদে হরিণীর মতো ছুটিয়া খুপড়ির পিছন হইতে অদৃশ্য হইল। একটু পরে তাহার বালিকা কণ্ঠে চিৎকার শোনা গেল, আরে নীলগায়া তো ভাগুলিয়া হইরে ছনিয়া, উধার ইধার জলদি পাকড়া। 2 বনে হুটাপুটি করিয়া নীলগায়ের বাচ্চা পাকড়াও করিয়া ফেলিল এবং হাঁপাইতে হাঁপাইতে হাসি মুখে আমার সামনে আনিয়া হাজির করিল।
অন্ধকারে আমার দেখিবার সুবিধার জন্য তুলসী একখানা জ্বলন্ত কাঠ উঁচু করিয়া ধরিল। সুরতিয়া বলিল, কেমন, ভালো না বাবুজি? একে খাবার জন্য কাল রাত্রে ভালুক এসেছিল। ওই মহুয়া গাছে কাল ভালুক উঠেছিল মহুয়া ফুল খেতে। তখন অনেক রাতে বাপমা ঘুমোয়, আমি সব টের পাই। তারপর গাছ থেকে নেমে আমাদের খুপড়ি পেছনে এসে দাঁড়ালো। আমি একে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুই রাতে। ভালুকের পায়ের শব্দ পেয়ে মুখ হাত দিয়ে জোর করে চেপে আরও জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ভয় করলো না তোর সুরতিয়া? ইস, ভয় বই কি, ভয় আমি করিনি। কাঠকুড়োতে গিয়ে জঙ্গলে কত ভালুক ঝোড় দেখি, তাতেও ভয় করিনি। ভয় করলে চলে বাবুজি? সুরতিয়া বিজ্ঞের মতো মুখখানা করিল। বড় বড় কলের চিমনির মতো লম্বা কালো কেত গাছে গুড়ি ঠেলিয়া আকাশে উঠিয়াছে খুপড়ির চারিধারে, যেন ক্যালিফোর্নিয়ার রেডউড গাছের জঙ্গল। বাদুড়ো নিশাচর কাক পাখির ডানা ঝটপটি ডালে ডালে, ঝোপে ঝোপে অন্ধকার জোনাকির ঝাঁক জ্বলিতেছে। খুপড়ির পেছনের বনে শিয়াল ডাকিতেছে। এই কয়টি ছোট ছোট ছেলে মেয়ে, উহাদের মা যেন কেমন করিয়া নির্জন বনের প্রান্তরে থাকে, তাহা বুঝিয়া ওঠা কঠিন। হে বিজ্ঞ, রহস্যময় অরণ্য, আশ্রিত জনের প্রতি তোমার সত্যই বড় কৃপা। কথায় কথায় বলিলাম, মঞ্চি নিজের সব জিনিস নিয়ে গিয়েছে? সুরতিয়া বলিল, ছোট মা কোনো জিনিস নিয়ে যায়নি। ওর যে বাক্সটা সেবার দেখেছিলেন, ফেলে রেখে গিয়েছে, দেখবেন, আনছি। বাক্সটা আনিয়া সে আমার সামনে খুলিল। চিরুনি, ছোট আয়না, পুতুল মালা, একখানা সবুজ রঙের খেলো রুমাল, ঠিক যেন ছোট খুকির পুতুল খেলার বাক্স। সেই হিংলাজের মালা ছড়াটা কিন্তু নাই। সেবার লবটুলিয়া খামারে সে যেটা কিনিয়াছিল। কোথায় চলিয়া গেল নিজে ঘর সংসার ছাড়িয়া, কে বলিবে? ইহারা তো জমি লইয়া এতদিন পরে গৃহস্থালী পাতাইয়া বসবাস শুরু করিয়াছে। ইহাদের দলের মধ্যে সেই কেবল যে ভবঘুরেই রহিয়া গেল। ঘোড়ার উঠিবার সময় সুরতিয়া বলিল, আর একদিন আসবেন বাবুজি, আমরা পাখি ধরে ফাঁদ পেতে। নতুন ফাঁদ বুনেছি, একটা ডাহুক আর একটা গুড়গুড়ি পাখি। এরা ডাকলে বনের পাখি এসে ফাঁদে পারে। আজ আর বেলা নেই, নইলে ধরে দেখাতাম। নানা বৈহারে বন্যপ্রান্তরে পথে এত রাত্রে আসিতে ভয় ভয় করে। বায়ে ছোট একটি পাহাড়ি ঝর্ণা জলস্রোত কুলকুল করিয়া বহিতেছে। কোথায় কি বনের ফুল ফুটিয়াছে, গন্ধে ভরা অন্ধকার এক এক জায়গায় এত নিবিড় যে ঘোড়া ঘোরের লম দেখা যেতেছে না। আবার কোথাও নক্ষত্রের পাতলা। নানা বৈহার নানা প্রকার বৃক্ষলতা, বনজন্তু ও পাখিদের আশ্রয়স্থান। প্রকৃতি ইহার বনভূমি ও প্রান্তরকে অজস্র সম্পদে সাজাইয়াছে। সরস্বতী কুণ্ডে নানা বৈহারের উত্তর সীমানায় প্রাচীন জরিপের থাক নকশায় দেখা যায় সেখানে কুশী নদীর প্রাচীন খাত ছিল। এখন মজিয়া মাত্র ওই জলটুকু অবশিষ্ট আছে। অন্যদিকে সেই প্রাচীন খাতই ঘন অরণ্যে পরিণত। পুরো যত্র স্রোত পুলিন মধুনা তত্র সরিতাম। কি অবর্ণনীয় শোভা দেখিলাম এই বনভূমির সে নিস্তব্ধ অন্ধকার রাত্রি। কিন্তু মন খারাপ হইয়া গেল যখন বেশ বুঝিলাম নানা বৈহারে এই বন আর বেশি দিন নয়। এত ভালোবাসি ইহাকে, অথচ আমার হাতে ইহা বিনষ্ট হইল। 2 বৎসরের মধ্যে সমগ্র মহালটি প্রজাবেলি হইয়া কুশ্রী টোলা ও নোংরা বস্তিতে ছায়া ফেলিল বলিয়া। প্রকৃতি নিজের হাতে সাজানো তার 100 বৎসরের সাধনার ফল এই নানা বৈহার। ইহারে অতুলনীয় বন্য সৌন্দর্য ও দুর্বিসর্পী প্রান্তর লইয়া বেমালুম অন্তর্হিত হইবে, অথচ কি পাওয়া যাইবে তাহার বদলে? কতগুলি খোলা চালে বৃষ্টি ঘর, গোয়াল, মকাই জনারে ক্ষেত, সোনার গোদা, দড়াই চরপাই, হনুমানজি ধ্বজা, ফণিমনসার গাছ, যথেষ্ট দোক্তা, যথেষ্ট খৈনি, যথেষ্ট কলেরা ও বসন্তের মোড়ক। হে অরণ্য, হে সুপ্রাচীন, আমায় ক্ষমা করিও। আর একদিন গেলাম সুরতিয়াদের পাখি ধরা দেখিতে। সুরতিয়াও ছড়িয়ে 2টি খাঁচা লইয়া আমার সঙ্গে নানা বৈহারের জঙ্গলের বাহিরে মুক্ত প্রান্তরের দিকে চলিল। বৈকালবেলা নানা বৈহারের মাঠে সুদীর্ঘ ছায়া ফেলিয়া সূর্য পাহাড়ের আড়ালে নামিয়া পড়িয়াছে। একটা শিমুল চারার তলায় ঘাসের উপর খাঁচা 2টি নামাইল। একটিতে একটি বড় ডাহুক, অন্যটিতে গুড়গুড়ি। এ 2টি শিক্ষিত পাখি। বন্য পাখিকে আকৃষ্ট করিবার জন্য ডাহুকটি অমনি ডাকিতে আরম্ভ করিল। গুড়গুড়িটা প্রথমে ডাকে নাই। সুরতিয়া শীষ দিয়া তুলি দিয়া বলিল, বলো রে বহিনিয়া, তোহর কীর? গুড়গুড়ি অমনি ডাকিয়া উঠিল, গুড়।
নিস্তব্ধ অপরাহ্নে বিস্তীর্ণ মাঠে নির্জনতার মধ্যে সে অদ্ভুত সুর শুধুই মনে আনিয়া দেয়। এমনই দিগন্ত বিস্তীর্ণতার ছবি, এমনই মুক্ত দ্বিচক্র বালের স্বপ্ন, ছায়াহীন জ্যোৎস্নালোকে নিকটে ঘাসের মধ্যে যেখানে রাশি রাশি হলুদ রঙের দুতলি ফুল ফুটিয়াছে। তারিজপুর ছনিয়া ফাঁদ পাতিল, যেন পাখির খাঁচার বেড়ার মতো বাঁশের তৈরি। সেই বেড়া কখানা দিয়া গুড়গুড়ি পাখির খাঁচাটা ঢাকিয়া দিল। সুরতিয়া বলিল, চলুন বাবুজি, লুকিয়ে বসে গিয়ে ঝোপের আড়ালে, মানুষ দেখলে চিড়িয়া ভাগবে। সবাই মিলিয়া আমরা শালচারার আড়ালে কতক্ষণ ঘাপটি মারিয়া বসিয়া রহিলাম। ডাহকটি মাঝে মাঝে থামিতেছে, গুড়গুড়ির কিন্তু রবের বিরাম নাই, একটানা ডাকিয়া চলিয়াছে, গুড়। সে কি মধুর অপার্থিব রব। বলিলাম, সুরতিয়া, তোদের গুড়গুড়িটা বিক্রি করবে? কত দাম? সুরতিয়া বলিল, চুপ চুপ বাউজি, কথা বলবেন না, ওই শুনুন, বুনো পাখি আসছে। কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পরে অন্য একটি সুর মাঠের উত্তর দিকে বনপ্রান্তের হইতে ভাসিয়া আসিল, গুড়। আমার শরীর শিহরিয়া উঠিল। বনের পাখি খাঁচার পাখির সুরে সাড়া দিয়াছে। ক্রমে সে সুর খাঁচার নিকটবর্তী হইতে লাগিল। কিছুক্ষণ ধরিয়া দুইটি পাখির রব পাশাপাশি শোনা যাইতেছিল। ক্রমে দুইটি সুর যেন মিশিয়া এক হইয়া গেল। হঠাৎ আবার একটা সুর, একটা পাখি ডাকিতেছে খাঁচার পাখিটা। ছনিয়াও সুরতিয়া ছুটিয়া গেল। ফাঁদে পাখি পাড়িয়াছে। আমিও ছুটিয়া গেলাম। ফাঁদে পা বাঁধাইয়া পাখিটা ঝটপট করিতেছে। ফাঁদে পড়িবার সঙ্গে সঙ্গে তাহার ডাক বন্ধ হইয়া গিয়াছে। কি আশ্চর্য কাণ্ড! চোখকে যেন বিশ্বাস করা শক্ত। সুরতিয়া পাখিটা হাতে তুলিয়া দেখাইল, দেখুন বাবুজি, কেমন ফাঁদে পা আটকেছে, দেখলেন? সুরতিয়াকে বলিলাম, পাখি তোরা কি করিস? সে বলিল, বাবা ৮৩ রতনগঞ্জনের হাটে বিক্রি করে আসে। এক একটা গুড়গুড়ি ২ পয়সা, একটা ডাহুক ৭ পয়সা। বলিলাম, আমাকে বিক্রি কর, দাম দেব। সুরতিয়া গুড়গুড়িটা আমায় এমন দিয়া বলিল, কিছুতেই তাহাকে পয়সা লওয়াতে পারিলাম না। আশ্বিন মাস, এই সময় একদিন সকাল পত্র পাইলাম রাজা দব্রুপান্না মারা গিয়াছেন এবং রাজপরিবার খুব বিপন্ন। আমি সময় পাইলে যেন যাই। পত্র দিয়াছে জগরুপান্না, ভানুমতির দাদা। তখনই রওনা হইয়া সন্ধ্যার কিছু পূর্বে চকসুকিটোলা পৌঁছিয়া গেলাম। রাজার বড় ছিল নাতি আমাকে আগাইয়া লইয়া গেল। শুনিলাম রাজার দব্র গরু চড়াইতে চড়াইতে হঠাৎ পড়িয়া গিয়া হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন। শেষ পর্যন্ত হাঁটুর সেই আঘাতেই তার মৃত্যুর কারণ ঘটে। রাজার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্র মহাজন আসিয়া গরু মহিষ বাঁধিয়া রাখিয়াছে। টাকা না পাইলে সে গরু মহিষ ছাড়িবে না। এদিকে বিপদের উপর বিপদ। নতুন রাজার অভিষেক উৎসব আগামী কল্য সম্পন্ন হইবে, তাহাতেও কিছু খরচ আছে, কিন্তু সে টাকা কোথায়? তাছাড়া গরু মহিষ মহাজনে যদি লইয়া যায়, তবে রাজপরিবারের অবস্থা খুবই হীন হইয়া পড়িবে। ওই দুধের ঘি বিক্রয় করিয়া রাজার সংসারের অর্ধেক খরচ চলিত। এখন তাহাদের না খাইয়া মরিতে হইবে। শুনিয়া আমি মহাজনকে ডাকাইলাম। তার নাম বীরবর সিং। আমার কোনো কথাই সে দেখিলাম শুনিতে প্রস্তুত নয়। টাকা না পাইলে কিছুতেই সে গরু মহিষ ছাড়িবে না। লোকটা ভালো নয় দেখিলাম। ভানুমতি আসিয়া কাঁদিতে লাগিল। সে তাহার জ্যাঠামশাই অর্থাৎ প্রপিতামহকে বড়ই ভালোবাসিত। জ্যাঠামশাই থাকিতে তাহারা যেন পাহাড়ের আড়ালে ছিল। যেমনই তিনি চোখ বুজিয়াছেন, আর অমনি এইসব গোলমাল। এইসব কথা বলিতে বলিতে ভানুমতির চোখের জল কিছুতেই থামে না। বলিল, চলুন বাবুজি, আমার সঙ্গে জ্যাঠামশাই গোড় আপনাকে দেখিয়ে আনি, পাহাড়ের উপর থেকে। আমার কিছু ভালো লাগছে না বাবুজি, কেবল ইচ্ছে হচ্ছে ওর কবরের কাছে বসে থাকি। বলিলাম, দাঁড়াও, মহাজনের একটা কি ব্যবস্থা করা যায় দেখি, তারপর যাব। কিন্তু মহাজনের কোনো ব্যবস্থা করা আপাতত সম্ভব হইল না। দুর্দান্ত রাজপুত মহাজন, কারো অনুরোধ উপরোধ শুনিবার পাত্র নয়। তবে সামান্য একটু খাতির করিয়া আপাতত গরু মহিষগুলি এখানে বাঁধিয়া রাখিতে সম্মত হইল মাত্র, তবে দুধ এক ফোঁটাও দইতে দিবে না। মাস ২ পরে এই দেনা শোধার উপায় হইয়াছিল, সে কথা এখন নয়। ভানুমতি দেখি একা ওদের বাড়ির সামনে দাঁড়াইয়া বলিল, বিকেল হয়ে গিয়েছে, এরপর যাওয়া যাবে না, চলুন কবর দেখতে। ভানুমতি একা যে আমার সঙ্গে পাহাড়ে চড়িল, ইহাতে বুঝিলাম সরলা পর্বতমালা এখন আমাকে তাহার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও পরমাত্মীয় মনে করে। এই পাহাড়ি বালিকার সরল ব্যবহার ও বন্ধুত্ব আমাকে মুগ্ধ করিয়াছে। বৈকালে ছায়া নামিয়াছে সেই বড় উপত্যকায়। ভানুমতি বড় তরবর করিয়া চলে, ত্রস্তা হরিণীর মতো। বলিলাম, শোনো ভানুমতি, একটু আস্তে চলো,
এখানে শিউলি ফুলের গাছ কোথায় আছে? ভানুমতির দেশে শিউলি ফুলের নাম সম্পূর্ণ আলাদা। ঠিকমতো তাহাকে বুঝাইতে পারিলাম না। পাহাড়ের উপরে উঠিতে উঠিতে অনেক দূর পর্যন্ত দেখা যাইতেছিল। নীল ধনছিরি শৈলমালা ভানুমতিদের দেশকে, রাজ্যহীন রাজা দব্রুপান্নার রাজ্যকে মেখলাকারে ঘেরিয়া আছে। বহুদূর হইতে হু হু খোলা হাওয়া বহিয়া আসিতেছে। ভানুমতি চলিতে চলিতে থামিয়া আমার দিকে চাহিয়া বলিল, বাবুজি, উঠতে কষ্ট হচ্ছে? কিছু না, একটু আস্তে চলো, কেবল কষ্ট কি? আর খানিকটা চলিয়া সে বলিল, জ্যাঠামশাই চলে গেল, সংসারে আমার আর কেউ রহিল না বাবুজি। ভানুমতি ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো হইয়া কথাটা বলিল। উহার কথা শুনিয়া আমার হাসি পাইল। বৃদ্ধ প্রপীতম নহে মা মারা গিয়াছে, মাও নাই, নতুবা উহার বাবা, ভাই, ঠাকুরমা, ঠাকুরদা সবাই বাঁচিয়া, চারিদিকে জাজ্জল্যমান সংসার। হাজার হোক ভানুমতি স্ত্রীলোক এবং বালিকা, পুরুষের একটু সহানুভূতি আকর্ষণ করিবার ও মেয়েলি আদর কাড়ানোর প্রবৃত্তি তার পক্ষে স্বাভাবিক। ভানুমতি বলিল, আপনি মাঝে মাঝে আসবেন বাবুজি, আমাদের দেখাশোনা করবেন, ভুলে যাবেন না বলুন। নারী সব জায়গায় সব অবস্থাতেই সমান। বন্য মালিকা ভানুমতিও সে একই ধাতুতে গড়া। বলিলাম, কেন ভুলে যাব, মাঝে মাঝে আসবো নিশ্চয়ই। ভানুমতি কেমন একরকম অভিমানের সুরে ঠোঁট ফুলাইয়া বলিল, হ্যাঁ, বাংলাদেশে গেলে, কলকাতা শহরে গেলে আপনার আবার মনে থাকবে এ পাহাড়ের জঙ্গলি দেশের কথা। একটু থামিয়া বলিল, আমাদের কথা, আমার কথা। স্নেহের সুরে বলিলাম, কেন, মনে ছিল না ভানুমতি? আয়না পাখা পাওনি? মনে ছিল কি ছিল না ভাবো। ভানুমতি উজ্জ্বল মুখে বলিল, উহ বাবুজি, বড় চমৎকার আয়না, সত্যি, সে কথা আপনাকে জানাতে ভুলিয়ে গিয়েছি। সমাধিস্থানে সেই বট গাছের তলায় যখন গিয়া দাঁড়াইলাম, তখন বেলা নাই বলিলেও হয়। দূর পাহাড় শ্রেণীর আড়ালে সূর্য লাল হইয়া ঢলিয়া পড়িতেছে। কখনো ক্ষীণাঙ্গ চাঁদ উঠিয়া বটতলায় অপরাহ্নে ঘন ছায়া সম্মুখবর্তী প্রদেশের প্রভৃ অন্ধকার দূর করিবে। স্থানটি যেন তাহার স্তব্ধ প্রতীক্ষায় নীরবে দাঁড়াইয়া আছে। ভানুমতিকে কিছু বনের ফুল কুড়িয়া আনিতে বলিলাম, উহার ঠাকুরদাদার কবরে পাথরে ছড়াইবার জন্য। সমাধির উপর ফুল ছড়ানো প্রথা এদেশে জানা নাই। আমার উৎসাহে সে নিকটের একটা বুনো শিউলি গাছের তলা হইতে কিছু ফুল সংগ্রহ করিয়া আনিল। তাহার পর ভানুমতি আমি দুজনে ফুল কুড়াইয়া রাজা দব্রুপান্নার সমাধির উপরে দিলাম। ঠিক সেই সময় ডানা ঝটপট করিয়া একদল সিল্লি ডাকিতে ডাকিতে উড়িয়া গেল বটগাছের মগডাল হইতে, যেন ভানুমতি ও রাজা দব্রুর সমস্ত অবহেলিত অত্যাচারিত প্রাচীন পূর্বপুরুষগণ আমার কাজে তৃপ্তি লাভ করিয়া সমস্বরে বলিয়া উঠিলেন, সাধু সাধু। কারণ আর্য জাতিদের বংশধরেই বোধ হয় প্রথম সম্মান অনার্য রাজসমাধির উদ্দেশ্যে। ধাওতাল শাহ মহাজনের কাছে আমাকে একবার হাত পাতিতে হইল। আদায় সেবার হইবল কম, অথচ 10,000 টাকা রেভিনিউ দাখিল করিতে হইবে। তহসিলদার বনোয়ারিলাল পরামর্শ দিল, বাকি টাকাটা ধাওতাল শাহুর কাছে জর্জ করুন, আপনাকে সে নিশ্চয় দিতে আপত্তি করিবে না। ধাওতাল শাহু আমার মহলের প্রজা নয়, সে থাকে গভর্নমেন্টের খাস মহলে। আমাদের সঙ্গে তার কোনো প্রকারের বাধ্যবাধকতা নাই। এই অবস্থায় সে যে এক কথায় আমাকে ব্যক্তিগতভাবে 1,000 টাকা ধার দিবে, এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু গরজ বড় বালাই। একদিন বনোয়ারিলালকে সঙ্গে লইয়া গোপনে গেলাম ধাওতাল শাহুর বাড়ি। কারণ কাছারির ওপর কাহাকেও জানিতে দিতে চাহি না, কর্য করিয়া দিতে হইতেছে। ধাওতাল শাহুর বাড়ির পৌষ দিয়ার একটা ঘিঞ্জি টোলার মধ্যে বড় একখানা খোলার চালার সামনে খান কতক দড়ির চারপাতায় পাতা। ধাওতাল শাহু উঠানের এক পাশে তামাকের ক্ষেত নিড়ানি দিয়ে পরিষ্কার করিতেছিল। আমাদের দেখিয়া শশ ব্যস্তে ছুটিয়া আসিল। কোথায় বসাইবে, কি করিবে ভাবিয়া পায় না। খানিকক্ষণের জন্য যেন দিশেহারা হইয়া গেল। এ কি, হুজুর এসেছেন গরিবের বাড়ি? আসুন আসুন, বসুন হুজুর, আসুন তহসিলদার সাহেব। ধাওতাল শাহুর বাড়িতে চাকর বাকর দেখিলাম না। তাহার একজন হৃষ্টপুষ্ট নাতি, নাম রামলাখিয়া, সেই আমাদের জন্য ছুটাছুটি করিতে লাগিল। বাড়িঘর আসবাবপত্র দেখিয়া কে বলিবে ইহা লক্ষপতি মহাজনের বাড়ি। রামলক্ষিয়া আমার ঘোড়ার পিঠ হইতে জিন খুরপাচ খুলিয়া ঘোড়াকে ছায়া বাঁধিল, আমাদের জন্য পা ধুইবার জল আনিল। ধাওতাল শাহু নিজেই একখানা তালের পাখা দিয়ে বাতাস করিতে লাগিল। শাহজির এক নাতনিয়া তামাক সাজিতে ছুটিল। উহাদের যত্নে বড় বিব্রত হইয়া উঠিলাম। বলিলাম,
ব্যস্ত হবার দরকার নেই সাহজি, তামাক আনতে হবে না, আমার কাছে চুরুট আছে। যত আদর আপ্যায়নই করুক, আসল ব্যাপার সম্বন্ধে কথা পারিতে একটু সমীহ হইতেছিল। কি করিয়া কথাটা পারি? ধাওতাল শাহ বলিল, ম্যানেজার সাহেব কি এদিকে পাখি মারতে এসেছিলেন? না, তোমার কাছে এসেছিলাম সাহজি। আমার কাছে হুজুর? কি দরকার বলুন তো? আমাদের কাছারির সদর খাজনার টাকা কম পড়ে গিয়েছে, ৩,৫০০ টাকার বড় দরকার। তোমার কাছে সেজন্যই এসেছিলাম। মরিয়া হইয়া কথাটা বলিয়া ফেলিলাম। বলিতে যখন হইবে, ধাওতাল শাহ কিছুমাত্র না ভাবিয়া বলিল, তার জন্য আর ভাবনা কি হুজুর, সে হয়ে যাবে এখন। তবে তার জন্য কষ্ট করে আপনার আসবো দরকার কি ছিল? একখানা চিরকুট লিখে তহসিলদার সাহেবের হাতে পাঠিয়ে দিলেই আপনার হুকুম তামিল হতো। মনে ভাবিলাম, এখন আসল কথাটা বলিতে হইবে। টাকা আমি ব্যক্তিগতভাবে লইব, কারণ জমিদারের নামে টাকা কর্য করিবার আমমুক্তার নামা আমার নাই। এ কথা শুনিলেও ধাওতালকে আমার টাকা দিবে? বিদেশি লোক আমি, আমার কি সম্পত্তি আছে এখানে যে এতগুলি টাকা বিনা বন্ধকে আমায় দিবে? কথাটা একটু সমীহের উপরই বলিলাম। শাহজি, লেখাপড়াটা কিন্তু আমার নামেই করতে হবে, জমিদারের নামে হবে না। ধাওতাল শাহ আশ্চর্য হইবার সুরে বলিল, লেখাপড়া কিসের? আপনি আমার বাড়ি বয়ে এসেছেন, সামান্য টাকার অভাব পড়েছে তাই নিতে। এ তো আসবার দরকারই ছিল না, হুকুম করে পাঠালেই টাকা দিতাম। তারপর যখন এসেছেনই তখন লেখাপড়া কিসের? আপনি স্বচ্ছন্দে নিয়ে যান, যখন কাছাইতে আদায় হবে আমায় পাঠিয়ে দিলেই হবে। বলিলাম, আমি হ্যান্ডনোট দিচ্ছি, টিকিট সঙ্গে করে এনেছি, কিংবা তোমার পাকা খাতা বার করো, সই করে দিয়ে যাই। ধাওতাল শাহ হাত জোর করিয়া বলিল, মাফ করুন হুজুর, ও কথাই তুলবেন না, মনে বড় কষ্ট পাবো। কোনো লেখাপড়া দরকার নেই, টাকা আপনি নিয়ে যান। আমার পীড়াপিড়িতে ধাওতাল কর্ণপাত করিল না। ভিতর হইতে আমায় নোটের তারা গুনিয়া আনিয়া দিয়া বলিল, হুজুর, একটা কিন্তু অনুরোধ আছে। কি? এবেলা যাওয়া হবে না, সিধা বার করে দেই, রান্না খাওয়া তবেই যেতে পারবেন। পুনরায় আপত্তি করিলাম, তাহাও টিকিল না। তহসিলদারকে বলিলাম, বনোয়ারিলাল রাঁধতে পারবে তো? আমার দ্বারা সুবিধে হবে না। বনোয়ারি বলিল, তা চলবে না হুজুর, আপনাকে রাঁধতে হবে। আমার রান্না খেলে এ পাড়াগায়ে আমার দুর্নাম হবে। আমি দেখিয়ে দেব এখন। বিরাট এক সিধা বাহির করিয়া দিল ধাওতাল শাহুর নাতি। রন্ধনের সময় নাতি ঠাকুরদা মিলিয়া নানা রকম উপদেশ পরামর্শ দিতে লাগিল রন্ধন সম্বন্ধে। ঠাকুরদাদার অনুপস্থিতিতে নাতি বলিল, বাবুজি, ওই দেখেছেন আমার ঠাকুরদাদা, ওর জন্য সব যাবে। এত লোকে টাকা ধার দিয়েছেন বিনা সুদে, বিনা বন্ধকে, বিনা তমসুকে, এখন আর টাকা আদায় হতে চায় না। সকলকে বিশ্বাস করেন, অথচ লোকে কত ফাঁকিয়ে দিয়েছে। লোকের বাড়ি বই টাকা ধার নিয়ে আসেন। গ্রামের একজন লোক বসিয়া বলেছিল, সে বলিল, বিপদে আপদে সাহসের কাছে হাত পাতলে ফিরে যেতে কখনো কাউকে দেখিনি বাবুজি। সেকেলে ধরনের লোক, এত বড় মহাজন, কখনো আদালতে মকদ্দমা করেননি। আদালতে যেতে ভয় পান, বেজায় ভীতু আর ভালো মানুষ। সেদিন যে টাকা ধাওতাল শাহর নিকট হতে আনিয়াছিলাম, তাহার শোধ দিতে প্রায় 6 মাস দেরি হইয়া গেল। এই 6 মাসের মধ্যে ধাওতাল শাহু আমাদের ইসমাইলপুর মহলে ত্রিসীমানা দিয়ে হাঁটে নাই। পাছে আমি মনে করি যে সে টাকার তাগাদা করিতে আসিয়াছে। ভদ্রলোক আর কাহাকে বলে? প্রায় বছরখানেক রাখালবাবুদের বাড়ি যাওয়া হয় নাই। ফসলের মেলার পরে একদিন সেখানে গেলাম। রাখালবাবু স্ত্রী আমায় দেখিয়া খুব খুশি হইলেন। বলিলেন, আপনি আর আসেন না কেন দাদা? কোনো খোঁজ খবর নেন না। এই নির্বান্ধব জায়গায় বাঙালির মুখ দেখা যে কি, আর আমাদের এই অবস্থায়। বলিয়া দিদি নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। আমি চারিদিকে চাহিয়া দেখিলাম, বাড়িঘরের অবস্থা আগের মতোই হীন, তবে এবার ততটা যেন বিশৃঙ্খল নয়। রাখালবাবুর বড় ছেলেটি বাড়িতে টিনের মিস্ত্রির কাজ করে সামান্য উপার্জন, তবু যা হয় সংসার একরকম চলিতেছে। রাখালবাবু স্ত্রীকে বলিলাম, ছোট ছেলেটিকে অন্তত ওর মামার কাছে কাশিতে রেখে একটু লেখাপড়া শেখান। তিনি বলিলেন, আপন মামা কোথায় দাদা? 2-3খানা চিঠি লেখা হয়েছিল, এত বড় বিপদে খবর দিয়ে 10 টাকা পাঠিয়ে দিয়ে সেই যে চুপ করলো। আর 1.5 বছর সারা শব্দ নেই। তার চেয়ে দাদা ওর মকাই জাটবে, জনার কাটবে, মহিষ চড়াবে, তবুও তেমন মামার দৌড়ে যাবে না। আমি তখনই ঘোড়ায় ফিরিব, দিদি কিছুতে আসতে দিলেন না, সেবেলা থাকিতে হইবে। তিনি কি একটা খাবার করিয়া আমায় না খাওয়াইয়া ছাড়িবেন না।
অজ্ঞতা অপেক্ষা করিতে হইল। মকায়ের ছাতুর সহিত ঘি ও চিনি মিশাইয়া একরকম লাড্ডু বাঁধিয়া কিছু হালুয়া তৈরি করিয়া দিদি খাইতে দিলেন। দরিদ্র সংসারে যতটা আদর অভ্যর্থনা করা যাইতে পারে তাহার তরুটি করিলেন না। বলিলেন, দাদা, ভদ্র মাসের মকাই করে রেখেছিলাম আপনার জন্য তুলে, আপনি ভুট্টা পোড়া খেতে ভালোবাসেন তাই। জিজ্ঞাসা করিলাম, মকাই কোথায় পেলেন? কিনেছিলেন? না, খেতে কুড়োতে যায়। ফসল কেটে নিয়ে গেলে যেসব ভাঙা ঝরা ভুট্টা চাষারা খেতে রেখে যায়, গায়ের মেয়েরাও যায়, আমিও যাই ওদের সঙ্গে। 1 ঝুড়ি 1.5 ঝুড়ি করে রোজ কুড়োতাম। আমি অবাক হইয়া বলিলাম, খেতে কুড়োতে যেতেন? হ্যাঁ, রাত্রে যেতাম, কেউ টের পেত না। গায়ের কত মেয়েরা তো যায়, তাদের সঙ্গে ভাদ্র মাসে কমসে কম 10 চিকড়ি ভুট্টা কুড়িয়ে এনেছিলাম। মনে বড় দুঃখ হইল। এ কাজ গরিব গাঙ্গতার মেয়েরা করিয়া থাকে। এদেশের ছত্রী বা রাজপুত মেয়েরা গরিব হইলেও ক্ষেতের ফসল কুড়াইতে যায় না। আর একজন বাঙালি মেয়েকে এ কাজ করিতে শুনলে মনে বড়ই লাগে। এই অশিক্ষিত গাঙ্গতাতে গ্রামে বাস করিয়া দিদি এসব হীনবৃত্তি শিখিয়াছেন। সংসারের দারিদ্র্য যে তাহার একটা প্রধান কারণ, সে বিষয়ে ভুল নাই। মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলাম না, পাছে মনে কষ্ট দেওয়া হয়। এই নিঃস্ব বাঙালি পরিবার বাংলার কোনো শিক্ষা সংস্কৃতি পাইল না। বছর কয়েক পরে চাষি গাঙ্গতায় পরিণত হইবে, ভাষায় চালচরণে হাবভাবে। এখন হইতে সে পথে অনেক দূর অগ্রসর হইয়াছে। রেল স্টেশন হইতে বহু দূরে আজ পল্লীগ্রামে আমি আরও 2-1টি এরকম বাঙালি পরিবার দেখিয়াছি। এইসব পরিবারের মেয়ের বিবাহ দেওয়া যে কি দুঃসাধ্য ব্যাপার। এমনি আরেকটি বাঙালি ব্রাহ্মণ পরিবার জানিতাম। দক্ষিণ বিহারে এক অজগ্রামে তারা থাকিতেন। অবস্থা নিতান্তই হীন। বাড়িতে তাদের 3টি মেয়ে ছিল। বড়টির বয়স 21-22 বছর, মেজটির 20, ছোটটিরও 17। ইহাদের বিবাহ হয় নাই, হইবার কোনো উপায়ও নাই। সঘর জোটানো বাঙালি পাত্রের সন্ধান পাওয়া এসব অঞ্চলে অত্যন্তই কঠিন। 22 বছরের বড় মেয়েটি দেখতে সুশ্রী, এক বর্ণ বাংলা জানে না, আকৃতির প্রকৃতিতে খাঁটি দোহাতির দিবেহারি মেয়ে। মাঠ হইতে মাথায় কোট মোট করিয়া কলাই আনে, গমের ভুসি আনে। এই মেয়েটির নাম ছিল ধরুবা, পুরা দোস্তর বিহারী নাম। তার বাবা প্রথমে এই গ্রামে হোমিওপ্যাথিক ডাক্তারি করিতে আসিয়া চাষবাসে কাজও আরম্ভ করেন। তারপর তিনি মারা যান। বড় ছেলে একেবারে হিন্দুস্থানে চাষবাস দেখাশোনা করিত। বয়স্থা ভগ্নীদের বিবাহের জোগাড় সে চেষ্টা করিয়াও করিতে পারে নাই। বিশেষত পণ দিবার ক্ষমতা তাদের আদৌ ছিল না জানি। ধরুবা ছিল একেবারে কপাল কুণ্ডরা। আমাকে ভাইয়া অর্থাৎ দাদা বলিয়া ডাকিত। গায়ে অসীম শক্তি, গম পিষিতে, উদুখুরের ছাতু কাটিতে, মোট বহি আনিতে, গরু মহিষ চড়াইতে চমৎকার মেয়ে। সংসারে কাজকর্মে ঘুণ। তাহার দাদা এই প্রস্তাবও করিয়াছিলেন যে এমন যদি কোনো পাত্র পান, 3টি মেয়েকেই এক পাত্রে সম্প্রদান করিবেন। মেয়ে 3টিরও নাক অমতে ছিল না। মেজ মেয়ে জবাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, বাংলা দেখতে ইচ্ছে হয়? জবাব বলিয়াছিল, নেই ভাইয়া, উহাকো পানি বড্ড গনমসে। শুনিয়াছিলাম বিবাহ করিতে ধরুবার খুব আগ্রহ। সে নিজে নাকি কাহাকে বলিয়াছিল তাহাকে যে বিবাহ করিবে তাহার বাড়িতে গরুর দোহাল বা উৎখুলুবালি ডাকিতে হইবে না। সে একাই ঘণ্টায় 5 সের গম কুটিয়া ছাতু করিতে পারে। হায় হতভাগিনী বাঙালি কুমারী! এত বৎসর পরেও সে নিশ্চয়ই আজও গাঙ্গতিন সাজিয়া দাদার সংসারে জপ করিতেছে। কলায়ের বোঝা মাথায় করিয়া মাঠ হইতে আনিতেছে। কে আর দরিদ্র দেহাতি বয়স্কা মেয়েকে বিনা পণে বিবাহ করিয়া পালকিতে তুলিয়া ঘরে লইয়া গিয়াছে মঙ্গল শঙ্খ উলধ্বনির মধ্যে। শান্ত মুক্ত প্রান্তরে যখন সন্ধ্যা নামে, দূর পাহাড়ের গা বাহিয়া যে সরু পথটি দেখা যায় ঘন বনের মধ্যে চেরা শিথির মতো, ব্যর্থ যৌবনা দরিদ্রা ধরুবা হয়তো আজও এত বছরের পরে সেই পথ দিয়া শুকনো কাঠের বোঝা মাথায় করিয়া পাহাড় হইতে নামে। এত ছবি কতবার কল্পনা নেত্রে প্রত্যক্ষ করিয়াছি। তেমনি প্রত্যক্ষ করিয়াছি আমার দিদি, রাখালবাবুর স্ত্রী। হয়তো আজও বৃদ্ধা গাঙ্গতিনদের মতো গভীর রাত্রে চোরের মতো লুকাইয়া খেতে খামারের শুকনো তলায় ঝরা ভুট্টা ঝুড়ি কুড়াইয়া ফেরেন। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আসছিল এর 11তম পর্ব। আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা রয়েছে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।
আগামী পর্বের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।